আমি উপরের দিকে তাকিয়ে দেখলাম একটা বড় লোক দাঁড়িয়ে আছে, হাতে একটা খবরের কাগজ নিয়ে, আর আমাকে বলতেছে, কি হয়েছে তোমার? তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তেমন কোনো কিছু না আঙ্কেল। লোকটা বলল, বাবা তোমার তো কিছু হয়েছে, নাম কি তোমার? তোমাকে তো আগে কখনো এখানে দেখিনি। তখন আমি বললাম, আমার নাম সামি, আর আমি প্রথম এই শহরে এসেছি। লোকটা বলল, তোমার আব্বুর নাম কি? তখন আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, আমি অনাথ, পৃথিবীতে আমার আপন বলতে কেউ নাই। হ্যাঁ, আমি মিথ্যা বললাম। তখন লোকটা বলল, তোমার কি হয়েছে বাবা, তুমি কান্না করছো কেন? আমি বললাম, বাবা মার কথা অনেকটাই মনে পড়ছে, তাই কান্না করছি। লোকটা বলল, কান্না করো না, সবকিছু ঠিক হয়ে যাবে, উপরওয়ালা আছে। আমি বললাম, হ্যাঁ আঙ্কেল, তাছাড়া যে আমার হাতে কোনো কিছু করার নেই। লোকটা বলল, তাহলে তুমি এখন কোথায় যাবে, কিছু ঠিক করছো? আমি বললাম, না আঙ্কেল, কিছু ঠিক করিনি। আচ্ছা আঙ্কেল, আমি আপনার সাথে পরে কথা বলি, আমার না অনেকটা ক্ষুধা লাগছে। অনেক ক্ষুধা লাগার কারণে পাগলের মতো রুটি ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলাম। লোকটা তখন বলতে লাগলো, বাবা তুমি আমার সাথে যাবে? আমি বললাম, কোথায় নিয়ে যাবেন? লোকটা বলল, আমার সাথে চলো। আমি বললাম, আমি তো আপনাকে চিনি না, তাহলে আমি কেন আপনার সাথে যাব? লোকটা বলল, তুমি আমার সাথে আগে চলো, তারপর না হয় আমাদের পরিচয় হোক। আর হ্যাঁ, এটা শুনে রাখো, এই শহরেই আমি থাকি। মনে মনে ভাবতে লাগলাম, হয়তো একটা থাকার ব্যবস্থা করতে পারবো, তাই লোকটার সাথে যেতে লাগলাম। লোকটা আমাকে প্রথম একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো, আর ওয়েটারকে ডাক দিয়ে বলল, ওর যা যা লাগবে সব নিয়ে আসো। তখন ওয়েটার আমার হাতে মেনুটা ধরিয়ে দিয়ে বলল, স্যার আপনার কি লাগবে? তখন আমি তেমন কোনো কিছু অর্ডার করলাম না। তখন লোকটা বলল, কি কিছু অর্ডার করো না কেন? আমি বললাম, আমার তো পেট ভরে গেছে। লোকটা বলল, তুমি তো এমনি শুধরাবে না, দাঁড়াও আমি দেখছি। এই বলে লোকটা অর্ডার করতে শুরু করলো। অনেকগুলো খাবার আমার সামনে রাখা হয়েছে, কোনটা ছেড়ে কোনটা খাবো মাথায় কাজ করছে না। আস্তে আস্তে খাবার খেতে শুরু করলাম। যদি আপনারা দেখতেন তাহলে আমাকে পেটুক বলতেন। আসলে অনেকটাই ক্ষুধা লাগছিল, তো তাই দেখছিলাম না যে সামনে কি আছে। পেট ভরে খাবার খেয়ে বের হলাম। লোকটা বলল, আচ্ছা বাবা, তুমি এখন কোথায় যাবে? আমি বললাম, জানি না আঙ্কেল, শুধু আমি এতটুকুই জানি, আমাকে অনেক বড় হতে হবে। লোকটা বলল, তুমি আমার সাথে কাজ করবে? মনে মনে ভাবতে লাগলাম, মেঘনা চাইতে জল, কিন্তু উনি কেন আমাকে এত সাহায্য করছে? আমার মাথায় কোনো কিছু আসছে না। মনে হচ্ছে তার মনের ভিতরে কিছু চলছে, তাই আমি তাকে বাঁচানোর জন্য বললাম, আমি যাব না আপনার সাথে। ঠিক তখন লোকটার ফোন বেজে উঠলো। লোকটা নাম্বারটা দেখে আবার ফোনটা পকেটে ঢুকিয়ে নিল। বুঝতে পারলাম আমার জন্য তিনি ফোনটা রিসিভ করলেন না। আবারও ফোন বাজতে তিনি বলতে লাগলেন, কি হয়েছে, এত ফোন কেন করছোস? অপর পাশ থেকে একটা লোক বলতে লাগলো, স্যার ওরা মাল নিয়ে এসেছে, আপনার জন্য বসে আছে। লোকটা বলল, তোরা তাকে ওয়েট করার জন্য বল, আমি আসছি। এই বলে লোকটা আমার হাতে একটা কার্ড ধরিয়ে দিয়ে বলল, আচ্ছা তোমার যদি কোনো প্রয়োজন হয় তাহলে তুমি এই নাম্বারে কল দিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারো। এই বলে লোকটা চলে গেল। মনে মনে ভাবতে লাগলাম, সামিরে তুই কত বোকা, হাতের কাছে একটা ভালো চাকরি পেয়েও তুই করলি না। তখন আমি সেখান থেকে বের হয়ে যেতে লাগলাম। গন্তব্য কোথায় তা নিজেও জানি না। অনেক বাড়িওয়ালার কাছে গিয়েছিলাম বাসা ভাড়া নেওয়ার জন্য, সবাই ব্যাচেলার বলে তাড়িয়ে দিয়েছে। বলেছে বউ বাচ্চা ছাড়া নাকি তারা বাড়ি দেবে না। মাথায় কাজ করছে না ভাই, কোথায় যাব আমি? আর আপনারা তো আছেন, ভিডিও দেখতেছেন, তেমন লাইক করছেন না। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেওয়া হয়েছে, তোমরা চাইলে দেখতে পারো, সাইমন অন ফায়ারে। তো আর বেশি দেরি না কইরা চলো আবার গল্পটা আমরা কন্টিনিউ করি। বাসা ভাড়া পেলাম না, তাই হাঁটা শুরু করলাম, জানি না আমি কোথায় যাব। হাঁটতে হাঁটতে একটা মসজিদের কলের সামনে এসে দাঁড়ালাম। অনেকটাই খিদা লেগেছে, তাই পানি খেতে শুরু করলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 8টার ছুঁই ছুঁই। এত রাত হয়েছে, কোথায় যাব ভেবে পাচ্ছি না। পানি খেয়ে রাস্তার মাঝ দিয়ে হাঁটতেছি, শরীরটা আমার অনেকটাই দুর্বল লাগছে। ঠিক তখন দেখলাম সামনে থেকে একটা ট্রাক আমার দিকে আসছে। চোখের পলকই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে চলে গেছে। আমার চোখ দুইটা যেন বন্ধ হয়ে আসছে। আমার কাছে লাগছে পুরো দুনিয়াটা যেন উলটপালট হয়ে গেল। এই বুঝি আমি দুনিয়া ত্যাগ করলাম। আমার চোখ দুইটা যেন বন্ধ হয়ে আসছে। আমার কাছে লাগছে পুরো দুনিয়াটা যেন উলটপালট হয়ে গেল। এই বুঝি আমি দুনিয়া ত্যাগ করলাম। জানি না আমার কয়দিন পরে হুঁশ ফিরেছে। আমি যখন চোখ খুললাম তখন আমি দেখতে পেলাম আমি একটা হসপিটালে ভর্তি আছি। আর আমার সামনে যাকে দেখলাম তাকে দেখে আমি যেন আসমান থেকে পড়লাম। সে আর কেউ না, সে হলো সে বুড়ো লোকটি যে আমাকে খাবার খেতে দিয়েছিল। লোকটা বলল, কেমন আছো স্বামী?
তখন আমি বললাম, হ্যাঁ আমি ভালো আছি। আমার কি হয়েছিল? তখন লোকটা আমাকে সবকিছু খুলে বলল। সব শুনে আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি যখন আয়নার সামনে যাব তখন তারা আমাকে মানা করে আমি নাকি আমার চেহারা দেখে ভয় পাবো। তার মানে আমার পুরো চেহারাটা তেতলি গেছে, অনেক জায়গায় ব্যান্ডেজ করা। জানেন, আজ খুব করে মনে পড়ছে সেই ভালোবাসার মানুষটাকে। আমার তো বাবা মা থাকতেও ছিল না, মা তো সেই ছোটবেলায় একা রেখে চলে গেছে। আর আব্বু ভাইয়া আমাকে ছোট থেকে বড় করছে, কিন্তু তারা আমাকে কেউ দেখতে পেত না। ভাইয়া যাই ভালোবাসতো তাও আবার বিয়ে করার পর একদম না, কারণ তারা মনে করতো একটাই, আমার জন্য মা এই দুনিয়া ত্যাগ করছে। জানেন, জেরিন মেয়েটা আমাকে খুব ভালোবাসতো। আমার যখন কোনো কিছু হতো, আমার যদিও সামান্য হাত কাটতো, তাহলেও বাচ্চাদের মতো কান্না করতো আর আমাকে বকতো। শুধু বারবার একটা কথাই বলতো, কেন তুমি এটা করলে? তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমার কিছু হলে আমি কি নিয়ে থাকবো স্বামী? তখন আমি তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতাম, আমার কিছু হবে না, তুমি শুধু সারা জীবন আমার পাশে থেকো। এটা বলার পর ও বাচ্চাদের মতো কান্না করতো। কিন্তু সেই মানুষটা আমাকে আজকে ব্লক লিস্টে রেখেছে। জানি না সে কেমন আছে। তাহলে আপনারা শুনেন, আমি যখন মামার বাসা থেকে চলে আসলাম, তারপরের দিন সকালে ঠিক কি হয়েছিল। জেরিন সকালে ঘুম থেকে উঠে তার আব্বু আর আম্মুর কাছে বলতে থাকে, স্বামীকে দেখলাম আমাদের বাসায় এসেছে, আর দেখলাম কাল রাতে এসে চলে গেছে, সে কেন এসেছিল? জেরিন তার মাকে বারবার বলছিল, তেমন কোনো উত্তর দিচ্ছে না। তখন জেরিন বাধ্য হয়ে তার বাবার কাছে গেল আর তাকে বলতে লাগলো, আব্বু তুমি তো আমাকে মিথ্যা বলবা না, আর তুমি তো আমার আর স্বামীর বিষয়ে সবকিছুই জানো। আমাকে তাহলে তুমি সবকিছু খুলে বলো, একটু মিথ্যা আমার কাছে বলবে না। তখন মামা অনেকক্ষণ ভাবলো যে উত্তরে সে কি বলবে। মনে মনে বলতে লাগলো, স্বামী আমাকে ক্ষমা করে দিস।